গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। শুভদা খুব ভালো আমি বলবো না, কিন্তু ঘুমাচ্ছে। সকালে খুব শরীরটা খারাপ হয়েছিল, মানে আমাদের তো এমন একটা সময় এসে গেছিলো যেন হচ্ছে কি এক্ষুনি আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। মানে ওনার শরীরটা এমনভাবে খারাপ না, একটু আমার মন লাগছে না, মানে যে আমি একটা ভিডিও করব। আর আমার এখনকার মেন টপিক যেগুলো চলছে ভীষণ মজাদার টপিক, বিশ্বাস করো, খুব মজাদার। হ্যাঁ, এখানে বেশ একটা উত্তেজিত ব্যাপারও আছে, আবার ভীষণ মজা, মানে এমন 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 কিছু জিনিস আমি নিজের চোখে দেখছি, সেখানটায় দারুণ মজা করে ভিডিও করার সিচুয়েশান। যে সেই জায়গায় মানে আমি অস্থির হয়ে আছি, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। আমার মনের ভেতরে না একটা চাপ, একটা মানে বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা। মানে আমার মনে হচ্ছে আমি যেন শুয়ে শুয়ে একা একাই কাঁদি, মানে এমন এক একটা টাইম মনে হচ্ছে। মানে শুভদার অ্যাকচুয়ালি কী বলতো, খুব বকিও আমি, কিটকিটও করি, বকাঝকাও করি। আবার মানে শরীর খারাপ থাকলে ভালো লাগে না এমন, যে মানে এমন মাঝে মাঝে সিচুয়েশান হয় না, মানে কী মনে হচ্ছে কি শুয়ে শুয়ে শুধু যেন কাঁদি, মনে হচ্ছে এই চোখ থেকে যেন মনে হচ্ছে এমনি জল বেরিয়ে আসছে, এমনি কাঁদি। যদি ফোনে কারোর সাথে কথা বলি তখন একটু মনটা ভালো লাগছে, বা কোনো মানে আমি সিনেমা চালাচ্ছি না, মানে আমি একটা ফিল্ম, আমি যেটা সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি, সেই সিনেমাটা চালিয়ে যে দেখবো আমার মনের ভেতরে অস্থির। কিন্তু হ্যাঁ, কেউ যদি একটু ফোন টোন করে কথা টথা বলতে, তখন যেন মনে হচ্ছে মনটা একটু অন্যমনস্ক হচ্ছে, বা কারো কমেন্ট করলে বুকের ভেতরে ভীষণ 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 জ্বালা যন্ত্রণা, কেমন যেন আমার মনে হচ্ছে কি অস্থির লাগছে, বুকের ভেতরটা অস্থির লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না আমার। মানে আমার ক্যামেরাটাকে অন করে যে তোমাদের কাছে আমি একটা ভিডিও করব, এখন সত্যি বলছি দারুণ মানে কন্টেন্ট যাচ্ছে, দারুণ। আমি এই সময় মানে একটা ভিডিও করব, মানে একটা এনজয়ফুল একদম ভীষণ এক্সাইটিংয়ের সাথে ভিডিওগুলো করব, কারণ এমন এমন বোকা বোকা কিছু কথা মার্কেটে উঠে এসেছে, আমার কাছেও এসেছে স্ক্রিন রেকর্ডগুলো। সেগুলো দেখে মানে মনে হচ্ছে তখনই, মনে হচ্ছে যেন এখনই একটা ভিডিও নামা এটা দেখার পর। কিন্তু যখন ক্যামেরাটা অন করছি, আমার মনের শান্তি লাগছে না, মনের ভেতরে একদম আমার শান্তি লাগছে না, একদম মানে ভালোই লাগছে না। মনে হচ্ছে কি চুপ করে শুয়ে থাকি, ঘুমাইনি, সিনেমা দেখিনি, মনের ভেতরে ভিডিও করিনি, মাম্পিকেও আমি ডাকছি না খাবি আয় বিস্কুট, কোনো জ্বালাতন করছে না। মানে ও বিশাখা চন্দনা কাজ করে চলে গেল, সেইভাবে যে একটা প্রতিদিন আমাদের যে দিনটা যায় সেরকম, মানে বলে না বাড়ির মাথার যদি সত্যিকারের শরীর খারাপ হয়, তখন ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, ভালোই লাগে না। মনেই হচ্ছে না যে তোমাদের সাথে আমি একটা কোনো ভিডিও শেয়ার করি। কিন্তু বিশ্বাস করো, ভগবান যে কীভাবে ওদের মুখ থেকে সমস্ত সত্যি মিথ্যা বের করে দিচ্ছে, যেটা তোমাদের কাছে আমি বেশ মজাদার করে তুলবো, এরকম একটা মনের ভেতরে ভাব বা ইয়ের ভেতর, মানে মনটাকে ইয়ে করছে। মানে শুভদা হচ্ছে কতটা আমার শক্তি, তাহলে ভাবো। শুভদা সুস্থ থাকলে সারা পৃথিবী জয় করতে পারি। শুভদা একটু নুন থেকে চুন খসলে কেমন যেন, উনি তো নেতায় নেতায়, তার সাথে মোটামুটি অর্ক বারবার ফোন করছে, মা বাবা মা বাবা। এখন এখন শুভর কিছু হলে তো ব্যবসাটা তো অর্কর কাঁধে চলে যায়, পুরো দমে পুরোটাই অর্ককে সামলাতে হয়, দোকানে বসছে। এদিকে মাম্পি বারবার মা বাবা মা বাবা। এবার আমাদের হচ্ছে কি, শুভদত্ত মোটামুটি যেটা মেন ট্রিটমেন্ট সেটা তো ব্যাঙ্গালোরে হয়ে গেছে এবং মেডিসিন চলছে। আর এখানটায় শুভদার এসেছে জ্বর, শুভদার অন্য কিছু না, শুভদার এসেছে জ্বর। এই জ্বর থেকে যে তোমরা কালকে অনেকে বুকে ব্যথা শুনেছো, হ্যাঁ বলছে বুকে ব্যথা করার পরে আমি যে তোমাদের সামনে লাইভে ওই 2-3 টুকরো খাইয়ে এসেছি, তারপর ফোন করছে, বলছে পিঙ্কি জানো তো, ওটা খাওয়ার পর আমার বুকে ব্যথাটা অটোমেটিক কমে গেল, কেমনভাবে যেন বুকে ব্যথাটা কমে গেল। তখন এমন হলো গ্যাস, মানে অনেকক্ষণ ধরে মানে নাক পেটটা খালি ছিল, আর পেট ভরে কোনো খাবার খাচ্ছে না। মাম্পি নানান রকম কেক কিনে এনেছে, ও বাবা কেক খেতে ভালোবাসে, নানান রকম চকলেটের নানান রকমের কেক কিনে এনেছে, যদি মুখে রুচি। আবার ওই যে সমস্ত প্যাকেটের বিস্কুটগুলো এনেছে, ডাল চানাচুর এনেছে, মুড়ি এনেছে, যেটা বাবার ভালো লাগবে বাবা অল্প অল্প করে খাবে যাতে। মাম্পি কালকে বাজার টাজার সব করে এনেছে ও বাবার জন্যে, কারণ যদি পাকে পাকে খায়। তো সেই জায়গায় তারপরে গ্যাসের ওষুধ, তার আগে তো আমাদের তোমরা লাইভে দেখেছো কিনা আমি জানি না, গ্যাসের ওষুধটা খাওয়ালাম, তারপরে ওটা খাওয়ালাম, তারপরে বুকে ব্যথাটা কমে গেছে, এটা গ্যাস থেকেই হয়েছিল।
মনে হচ্ছে মাঝে মাঝে গলার ভেতরে মানে শ্বাসকষ্টের না রুগীদের, এদের তো এই বুক থেকে অনবরত কফ করতে থাকে, তো ওই মাঝে মাঝে গলার কাছে এসে সমস্ত আটকে যায়। এখনও মোটামুটি ঘুমাচ্ছে, তা আমি ভাবছি ঘুমালে তো শরীর ফ্রেশ হয়, যত ঘুমাবে তত ওনার শরীরটা ফ্রেশ হবে, সেই কারণে আমি করি না। আর হসপিটালে দিলেই তো ইঞ্জেকশানগুলো দেবে, দুনিয়ার আবার হিতে বিপরীত হয় কি হয় না। তো ওই বললো যে পিঙ্কি দেখো আজকের দিনটা যদি একদম খুব ইয়ে হয় তাহলে তুমি আমাকে হসপিটালে ভর্তি করো। আমার মানে মনটাই ভালো লাগছে না, মানে আমার মনটা সেই সেই এনার্জি বা সেই আনন্দ, সেই উচ্ছ্বাস তোমাদের কাছে আনতে পারছি না। এটা হচ্ছে আমার যে আমি একটা ভিডিও করি, একটা 40, 45, 50, 55 মিনিটেরও তোমাদেরকে আমি ভিডিও দিই, মানে এখানটা হয় কি আমার মনের অনেক জ্বালা যন্ত্রণা, অনেক ট্র্যাপিং, অনেক অনেক কথা বলতেই থাকি, আর তোমরা আমাকে ভালোবেসে শুনতেই থাকো, হ্যাঁ শুনতেই থাকো। আমি আমার মানে কতটা মানুষ খারাপ হতে পারে আর কতটা আমার ধৈর্য থাকতে পারে সেটা। এই যে কিছু কিছু মানুষ বলছে, যদিও জানো তোমরা এই পাতাখোর মাতাল, কি বলবো, এই পাতাখোর মাতালটা, এই পাতাখোর মাতাল পাগলিটা বলছে আমাকে আমার বর ধরে মার খাই, তারপরেও দেখো এইটা তো আমি বলবো সত্যি অনেক গুণের কথা, আমার কাছে এটা গুণের কথা। স্বামীর মার খাওয়ার পরেও যদি আমি স্বামীর সংসার করে লোককে দেখিয়ে দিই, তো এইটা খারাপ কোথায়? স্বামীর মার খাওয়ার পরেও সেই স্বামীর সাথে ঘর করে সেই স্বামী আমার দিনরাত আমার খুশির জন্যে দৌড়ে বেড়ায়, আর মানে তার ছেলে মেয়ে সব কিছুকে নিয়ে এই যে সুন্দর ডাটের মাথায় যদি সংসার করে থাকি, আর তোমরা দেখতেই পাও, নিজের চোখে দেখতে পাও আমি কিভাবে সংসার করি। এই নয় যে আমি তোমাদেরকে গাল গল্প দিই, আমার রিয়েল লাইফ একরকম আর তোমাদেরকে আমি শোনাই একরকম, তোমাদেরকে দেখাই আর একরকম, তা নয়। যদি শুভ তো কোনো দিন মারে না, এটা বাস্তব সত্যি কথা, ওই মানুষটা আমার গায়ে হাত দেয় না, কোনো দিনই দেয়নি। ওই আমি জিনিসপত্র কিছু ছোড়াছড়ি করলে আমিই করেছি। শুভ একটাই কথা, ও যদি সত্যিকারই প্রচণ্ড শক্তিশালী, কিন্তু শুভদা আমি ইদানিংকালে মোটা সোটা মানে গাড্ডা গোড্ডা এরকম হাতির মতন আমার চেহারা হয়েছে, কিন্তু এরকম তো চেহারা আমার ছিল না। শুভদা যদি আমাকে একটা সত্যি জোরে চর মারে না, আমার আরেকটা চর মারার জায়গা থাকবে না, এরকম ভালো শক্তিশালী, ভালো মানে স্ট্রেংথ পাওয়ার, ভালো ওর ভেতরে ইমিউনিটি ক্ষমতা, মানে বলে না একটা পুরুষের যে একটা যে ইয়ে থাকে, পুরুষত্ব বলতে পারো, বা যে শক্তি দরকার, যে শক্তি থাকার দরকার, সেই শক্তিটা শুভদার ছিল। এখন মানুষটা অসুস্থ বলে এই নয় যে না মানুষটার কোনোদিনই কিছু ছিল না, তাহলে আমার ছেলে মেয়েগুলো আর আকাশ থেকে আসেনি, সূর্যদেবের বরদানে আমি আমার ছেলে মেয়ে পাইনি, তাই না? আর ছেলে মেয়েও যে কতটা স্ট্রং সেটা তোমরা দেখতে পাও। সেই জায়গায় শুভদা সত্যিই যদি আমার হাতটাই যদি চেপে ধরতে, আমার হাতটা নাড়াতে পারতাম না, চর মারা তো দূরে থাক। কিন্তু শুভদার ওই জন্য আমি সবসময় শুভদার থেকে অনেক দূরে থাকতাম, মানে ঝগড়া যখন বাঁধতাম আমরা দূরে আমি জিনিসপত্র ছুটতাম, কিন্তু শুভদা আমাকে জিনিসপত্রও ছুটতো না, যে আমি ছুড়লাম বলে ও আমাকে কিছু ছুঁড়ে মারবে তাও করতো না। মানে মা আমার গায়ে হাত দেওয়া তো দূরে থাক, আমার শাশুড়ি কিন্তু একটা কথা বলতো, বাড়ির লক্ষ্মীর গায়ে কোনো দিন হাত দিবি না, তাহলে তোর জীবনের সব তোর মানে তোর কোনো উন্নতি হবে না। এইগুলো কিন্তু ওরা মানে, মাকে খুব মানে, কোনো দিন আমার গায়ে হাত দেয়নি, এটা আমি কথার কথা বলছি। যদি স্বামীর মার খেয়ে, হ্যাঁ আমাকে মেরেছে একজনই, সেটা হচ্ছে আমার মা, সেই মা, ওরে বাবা, আমার মা যদি রাখতো না, রেগে যেত, তাহলে তো আর রক্ষে থাকতো না, খাওয়া নিয়ে মারতো, কোনো কাজে গেলাম তো গেলামই, নিটির পিটির ছিলাম, যেমন মাম্পিক কালকে লাইভে তোমরা দেখছিলে একটু স্লো, ওর থেকেও স্লো ছিলাম, আমি সাংঘাতিক স্লো ছিলাম। আমাকে যদি কোনো কাজ দিত, সেই কাজটা মানে 2 ঘন্টা তো আমার করা হতো না। খাবার যদি দিত, সেটা আমার 2 ঘন্টাতেও আমি খাবারটা পড়াতে পারতাম, এই কারণে মার খেয়েছি, মায়ের কাছে মার প্রচুর খেয়েছি, না আমাকে আমার বাপি মেরেছে, না আমাকে কোনোদিন শুভ মেরেছে, না আমি কোনোদিন এদের হাতে মার খাইনি। স্বামী নির্যাতনিত আমি হইনি, হ্যাঁ হয়েছি, ঝগড়া গালাগালি খিস্তি কামারি অশান্তি, অনেক রকম অশান্তি হয়েছে, কিন্তু গায়ে হাত তুলে যে নির্যাতন এটা করেনি। তো যেটা করেনি তাও শুনছি। তারপরে আমি বলবো যারা এরকম প্রচার করছে, তাহলে তো আমি বলবো এই মার খাওয়ার পরেও এই যে কতটা ধৈর্য ধরে আমি সংসারটা করেছি বলেই আজকে সব কিছুর রাজরানী আমি হতে পেরেছি। তো এইটা তো মানুষকে আরও ইনফ্লুয়েন্স করবে যে সংসার ভাঙাতে নয়, সংসার জোড়া লাগাতে
জোড়া থাকাতে বিশ্বাসী হও, কথায় কথায় ডিভোর্স দিয়ে না, একটু কম্প্রোমাইজ করো, একটু ধৈর্য শক্তি বাড়াও, একটু সহ্য করে নাও, দেখবে একটা টাইম সব ঠিক হয়ে যাবে। যেটা আমি টেপির ক্ষেত্রে বারবার বলেছি, আজকে টেপির ওই পুরো বিল্ডিং, পুরো জমি জায়গা সব কিছুর মালকিনকে টেপি, সব কিছুর মালকিন টেপি। সেই জায়গায় টেপি কী করেছে, সোনার সংসার ফেলে ফোকলার হাত ধরেছে। ফোকলার ওখানেও সংসার পাতলো, সব কিছু করলো, সেটাকে ছেড়েও আবার এক জিমালাকে ধরেছে। এটা আমি এই ছাড়াছাড়িতে বিশ্বাসী নয়, আমি ধরে রাখাতে বিশ্বাসী। যাই করবে, যে কোনো সম্পর্ক, সে বন্ধু বান্ধবের সম্পর্ক হোক, সে ভাই বোনের সম্পর্ক হোক, সে ভালোবাসার সম্পর্ক হোক, ধরে রাখা। তুমি দেখো এই ওয়াইটিতে 3 বছরের জার্নিতে আমি কাউকে ছেড়ে যাইনি, আমি তাদেরকেই ছেড়ে চলে এসেছি যারা আমার কাঁধে পা রেখে বেশি হাইফাই হাইফাই করতে চাইছিল। একদম মানে যেন মনে হয় যেন আমার সব কিছু কিন্তু আমার অস্তিত্ব নেই। আমি সেই সব মানুষকে একদম পছন্দ করি না। কিন্তু বাদবাকি যাদেরকে আমি মন প্রাণ থেকে ভালোবেসেছি, আমি কাউকে ছেড়ে যাইনি, তারা আমাকে ছেড়ে গেছে। আরেকটা কথা, এই পাতাখোরটাকে আমি বলতে চাই, পাতাখোর আমাদের লিডার, সরি তোমার হচ্ছে অসুর বাহিনী, না গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনীতে আমি বেশ ভালো হয়েছে, কালকে সুন্দর নাম শুনলাম। আমাদের গুন্ডা বাহিনীর 1 নম্বরে আছে আঁশবটি। গুন্ডা বাহিনীর 5খানা মেম্বার, আমি 5খানা মেম্বার আর একটা অসুরকে সাজিয়েছি। অসুর বাহিনী না, যে অসুর বাহিনীর অসুর বাহিনীর অসুর হচ্ছে আমাদের মর্কট। একদম পায়ের নিচে থেকে সব কটা রেকর্ড নেবে, চ্যাট নেবে, ভিডিও কলিং নেবে, তারপরে ভিডিও নেবে, কোথায় কী করছে সমস্ত সমস্ত সংগ্রহ করবে, একদম সবার পায়ের তলায় পড়ে থেকে সব সংগ্রহ করে নিয়ে তারপর সময় বিশেষে সেগুলো বের করে শোনাবে। তাই আমাদের এই অসুর বাহিনী মানে গুন্ডা বাহিনীর 1 নম্বরে আছে আঁশবটি। আমার ঘরে কিন্তু একটা আঁশবটি আছে, আমার বরের দিকে যে তাকাবি আঁশবটি দিয়ে কুপিয়ে দেব। আমি না, আঁশবটি বলে একজন আছে, সে হচ্ছে ওই বাহিনীর হেড, মানে 1 নম্বরে আছে। আর 2 নম্বরে আছে আমাদের পাতাখোর। মানে কি বাবা, এই বাহিনীটা কেমন চলবে বুঝতে পারছো তো। 1 নম্বর হচ্ছে আঁশবটি, 2 নম্বরে পাতাখোর মাতাল পাগলিটা, 3 নম্বরে আছে আমাদের ঝিঙ্কু। আর ঝিঙ্কু আছে 3 নম্বরে, আর 4 আর 5-এ 4 নম্বরে আছে মানে তোমাকে মোটামুটি সহবাস না করেও প্রেগনেন্ট করে যে কোনো অচেনা অজানা নার্সিংহোমে গিয়ে খালাস করে নিয়ে এসে আবার ও ওয়াইটিতে ছেড়ে দেবে। একদম মানে কীভাবে ও যে জেগে গল্প বানায় না ঘুমিয়ে গল্প বানায়, না ও স্ক্রিপ্ট লিখে গল্প বানায় আমরা জানি না, মানে সে কোনো গল্পের কোনো খোঁজ পাবে না, কিন্তু একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। আর একজন আছে ধীর স্থির বাহিনী, এখন কি করবে, ওর কিচ্ছু করার নেই, ওর নিরীহ গোছের। তা ও হচ্ছে আবার পরম ভক্ত আমার, আমিও ওকে ভালোবাসি। কিন্তু দেখো এখন একটা বাহিনীর ভেতরে যখন ঢুকে গেছে, ভুল ত্রুটি থাক চাই না থাক, বা ও সেই সঙ্গের ভেতরে পড়ুক চাই না পড়ুক, ও আমাকে ভালোবাসুক চাই না বাসুক, যখন যুদ্ধ তো বেঁধে গেলে তখন তো ওকেও অস্ত্র তুলতে হবে, কিচ্ছু করার নেই। বহিন আমার সোনা বুনু, তুমি অস্ত্র তোলো, আমি রাগ করবো না, একদম না, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যে কোনো জিনিস এটা উপদেশ, যাই করবি নিজের বুদ্ধিতে করবি, পরের বুদ্ধিতে মগ ডালে ওঠার থেকে নিজের বুদ্ধিতে মাটিতে গড়াগড়ি খাওয়া বেশি ভালো। তো নিজের বুদ্ধিতে মানে বুদ্ধি বুঝে সুঝে করবি। তো যাই হোক ওই বাহিনীর, আর এখন সবার পায়ের নিচে চলে এসেছে অসুর, একদম আমাদের মর্কট। তা বলি রে, হ্যাঁ রে মর্কট, যেই থুতু আমি ফেলি সেই থুতু তুই চাটিস, নির্লজ্জ বেহায়া মর্কট, তোর আমার ফেলা থুতু চাটতে ভাল লাগছে? ছি 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 ছি, মানে তোদের কম্বিনেশনটা দারুণ মিলেছে। তুই জুতো মেরেছিস, তার কোলে তুই উঠে পড়েছিস, আর আমি যে থুতু ফেলে দিয়েছি সেই থুতু তুই চেটে পরিষ্কার করে নিয়েছিস। মানে যেখানে যেখানে আমি যাকে যাকে ছাড়বো আর তুই তাকে তাকে ধরবি, এটা তোর অকাত মর্কট, তোকে বলছি এটা তোর অকাত। তুই 63 বুড়ি বল আর যাই বল, সে কিন্তু তার ডিগনিটি থেকে নড়েনি। অনেক চেষ্টা হয়েছে, অনেক কলকবজা নাড়ানো হয়েছে, কথায় কথায় ও তো ফোন করেনি কোনো সময়, আমার মনে হয় না, আমি জানি না। 63, যাকে 63 করছিস, দীপ্তি,
দীপ্তিকে কবার উনি তোর এই এখনকার বর্তমান লিডার দীপ্তিকে কবার উনি ফোন করেছে আর দীপ্তি কবার ওনাকে ফোন করেছে জিজ্ঞেস করিস তো, জিজ্ঞেস করিস। এবার তো এআই করে সমস্ত হোয়াটসঅ্যাপের আবার কল হিস্ট্রি মানে এই মিস কল কল সব গ্রুপ কল সব তৈরি করা যায়, ওই এআই দিয়ে তৈরি করিয়ে দেখিয়ে দেখাতে বলিস তো কবার দীপ্তি তাকে ফোন করেছে আর দীপ্তিকে কবার ফোন করেছে, দীপ্তির থ্রুতে আমাকে কবার লাইনে নিয়েছে জিজ্ঞেস করিস, আর আমি কবার ওই লাইনটায় ঢোকার চেষ্টা করেছি। শোন, এবার বলি এটা মানে অ্যাকচুয়ালি তোর যে কি ডিগনিটি সেটা এখন সবাই দেখতে পাই, তোর তো নেই। তুই ওই জন্য তো দেখ তোর চ্যানেলটার অবস্থা দেখ, একটা টাইমে তুই ভিডিও নামাবি সবাই করে বসে থাকতো, আর এখন তোর দিকে মানুষ মুতেও তাকায় না। মরকট তোকে বলছি, তোর দিকে মানুষ মুতেও তাকায় না, কারণ জানে তুই যা বলবি ভুয়ো বলবি, যা বলবি মিথ্যে বলবি, যা করবি মিথ্যে, তুই শুধু গাল গল্প বানাতে বসিস, গাল গল্প বানাতে পারিস। সত্যি 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 তোর মুখে একদম সঠিক জুতোটা দীপ্তি মেরেছে, সঠিক জুতো, এবারে গালে মানে পটাশ পটাশ করে সঠিক জুতোটা মেরেছে। এবার আমি বলি বহিনকে বলবো, সুতপা তোকে, আমার তো দুটো বহিন হয়ে গেল, আমার ধরিত্রী বহিন, এদিকে সুতপা বহিন, বহিন 1 নম্বর, বহিন 2 নম্বর, 1 নম্বরে ধরিত্রীকে রাখি আর 2 নম্বর বহিনে সুতপাকে রাখি। তা বহিন আবার রিম্পাও আছে। বহিন তোকে বলি, তুই প্রথমবার দেখেছিস যে তোর সমস্ত কথা যাই ওকে বলবি সেগুলোই বাইরে চলে আসে, তোকে কিন্তু তোর ভিউয়ার্স বারবার সাবধান করেছে যে এর কাছে মিশো না, এর কাছে তুমি এমন কিছু, তুই বলেছিস না যা হয়েছে হয়েছে, আমি এক ভুল বারবার করি, এক ভুল আমি আর বারবার আওড়াবো না, না 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 আমি এই ভুল আর করবো না। তোর ভিউয়ার্সরা তোর থেকেও তোকে বেশি ভালোবাসে, তোর ভিউয়ার্সরা তোকে এতটা বেশি ভালোবাসে, এটা সত্যিকার, আমার ভিউয়ার্সও আমাকে ভালোবাসে, এতটাই ভালোবাসে যে ওরা টেনশন করে সব সময় যে আমাদের কোনো ফল্ট যেন অন্য কারোর হাতে না থাকে, যে কোনো বিষয় আমাকে বারবার বলে তুমি কাউকে বিশ্বাস করবে না, কাউকে মনের কথা বলবে না, কাউকে বিশ্বাস করবে না, তার মানে আমাদের থেকেও বেশি চিন্তা ওরা করে। তেমনি তোকে বলি যে তুই এই যে ওর সাথে কথা বলছিলি মনে আছে তোকে, এই যে এই সাদা ফোমা একবার কল করে তোকে বোঝানোর চেষ্টা করেছিল যে তুমি যাই করো তুমি কিন্তু ওকে বিশ্বাস করো না, ও কিন্তু খুব খারাপ, তোর ক্ষতি করার জন্য এদেরকে কাজে লাগিয়েছিল। হ্যাঁ, তোর ক্ষতি আমার ক্ষতি করার জন্যও এদেরকে এমনভাবে কাজে লাগিয়েছিল, ওই ধরিত্রীকে তো দিয়ে কেস করাবে আমার নামে, কেস করাবেই। দেখ ওরা ভেতরে ভেতরে কি প্ল্যানিং প্লটিং কি করে কি হয়েছে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার যেখানে কোনো দোষ নেই, কোনো নেই, তাও আমার নামে মিথ্যে কেস দেওয়ার জন্য ধরিত্রীকে মানে বাই প্রেশার বাই ফোর্স, কিন্তু ধরিত্রী বলছে আমি থানা কোর্ট পুলিশ এগুলো করবো না, কারণ এটা ওয়াইটির ব্যাপার, ওয়াইটিতে থাক, আমি এইসব নিয়ে আর নাড়াঘাটা করতে চাই না। তেমনি তোর এগেনস্টও প্রচুর রকমভাবে অনেক কিছু করার চেষ্টা করেছে, তো সেটা করেছে তো সেই জায়গায় তোকে কিন্তু ওই সাদা ভেড়া বলিস বা যাই বলিস, ফোমা না ঝোমা যাই হোক, ওয়ার্ল্ড সাদা পৃথিবী, তোকে ফোন করে তোকে বারবার বলেছিল যে তুমি ওকে বিশ্বাস করো না, তুই সেই কল রেকর্ডটাও ওকে দিয়ে দিয়েছিস, দিয়ে ও আবার সেই কল রেকর্ডটাও চালিয়ে দিয়েছে। তো এই যে সত্যিকারের মানুষ, আমি কিন্তু প্রথম ধাক্কাতে যখন আমি বুঝে গেছি, আমি সবার কিন্তু গ্রুপে ছিলাম, আমি কিন্তু কারোর সাথে সেভাবে কথা বলতাম না, আমি না হ্যাঁ ভেতরেই চলতাম, আর বেশিরভাগ আমি মিউট করেই রাখতাম, না আমি কাউকে কোনো গ্রুপের মধ্যে আমার ভয়েস বেশি পাঠানো পছন্দ করতাম না, আমি সত্যিকার বলছি না, আমি ওগুলো রাখতাম, কারণ আমি জানি, আর আমি যেটা করতাম যদি আমাকে 10টা কিছু করতে বলতো, 10বার বলতো, আমি গিয়ে হয়তো একবার বা মানে যতটা বলতো তার থেকে কাটিং করে হয়তো এইটুকু বলতাম, ক্যামেরা খোলার পর বলবো সেটাই যেটা আমার মন চাইবে, আমি কারোর কথা শুনে বলবো না, আমার মন যেটা চাইবে, আমার যতটুকু বলতে ইচ্ছা করবে বলবো। আমাকে তো একদিন ক্যামেরা খুলে এটাও বলতে বলেছিল, টিনাকে গালাগালি খিস্তি দিয়ে ভরিয়ে দাও, মানে নোংরা থেকে নোংরা খিস্তি। আমি সেদিনের ভিডিওটাই নিচে বসে, এই ঘরেরই নিচে বসে আমি ভিডিওটা করেছিলাম, আমি কিন্তু ওকে সেই খিস্তি মারিনি। কেন মারিনি? আমি খিস্তি তাদেরকেই মারতাম, যেমন কেয়া, ঝুমা,
এদেরকে আমার খিস্তি মারতে হেভি লাগে, সত্যি বলছি। মিল্কি, তোমরা জানো মিল্কি। আর সেদিন খিস্তি মেরেছি অবশ্যই। আর একটা আছে আমাদের মাতাল পাতাখোরকে, কারণ মাতাল পাতাখোর আমার মাকে নিয়ে কথা বলেছে, তা মাতালকে দিয়েছি। তো এরকম বলছি যে আমাকে নোংরা থেকে নোংরা খিস্তি, মানে খা, মা, চু, যত ওই খা থেকে যত রকম নোংরা খিস্তি আছে সমস্ত সমস্ত রকম খিস্তি আমাকে দিতে বলেছিল টেপিকে, সমস্ত রকম নোংরা থেকে নোংরা। আমাকে বারবার বলেছিল মর্কটের সাথে শুয়ে দাও, বকের সাথে শুয়ে দাও, মর্কট প্রেমিক, বক প্রেমিক। আমার মেয়ে ফোন করছে। বল। হ্যাঁ, আমি আর 8 ঘন্টা পরে বেরোচ্ছি। বাবা দেখ, বাবাকে দেখ একবার। বিস্কুট কিন্তু যাচ্ছে না, বাবার গেটের কাছে পুরো আটকে দাঁড়িয়ে রয়েছে। বাবার গেটের কাছে? হ্যাঁ, মানে বাবাকে ও দেখবে, কিন্তু ও বাবার খাটে উঠে পড়ছে, আমার ভয় লাগছে। এবার বাবা ও করে, হ্যাঁ, ও গায়ে গায়ে থাকতে চাইছে না না, বাবার গায়ের কাছে দেওয়া যাবে না। ও বাবার মানে গেটের কাছে দাঁড়িয়ে আছে বিস্কুট। দেখো তারা ভিডিও করে দেখছে। চলে যাচ্ছে, ওটা চলে গেছে। ও এক্ষুনি ছিল, লিটারালি এরকম করে এখানে এখানে কি করছে মানে? ঠিক এই জায়গাটাতে পুরো কান্ট্রি এত 20 মিনিট ধরে বাইরে কিন্তু এখানে বসেছিল। বাবাকে পাহারা দিচ্ছে, তুই একটু দেখ, বাবাকে দেখ। লাইট, বাবার ঘরে লাইট জ্বালিয়ে এসছি আমি, ঘুমাচ্ছে। একটু পিঠে হাত বুলিয়ে দিয়ে তো। মাথায় হাত বুলিয়ে অক্সিজেন কি খুলে ফেলেছে নাক থেকে? তার মানে অক্সিজেনটা লাগছে না। ঘুমালে মনে হয় ভালো লাগবে। মাথা ঘামছে? এসি অফ? হ্যাঁ, এসি অফ। আচ্ছা, ঠিক আছে। 8 ঘন্টা পর আমি যাচ্ছি। হ্যাঁ, বেরোবার বেরোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি বলছিলাম ভুলে গেলাম। যা, ভুলে গেছি, পুরো ভুলে গেছি, দেখছো কথা বলতে বলতে। যাই হোক, শুভদারটা বললাম, শুভদা ঘুমাচ্ছে না। অক্সিজেন আমি দিয়ে এলাম, নাক থেকে নিজে নিজে অক্সিজেনটা খুলেছে, তার মানে অক্সিজেনের প্রয়োজন ওনার পড়ছে না। অক্সিজেন লেভেলটা ঠিক আছে। আর আছে, ওনার মেশিনও আছে অক্সিজেন লেভেল মাপার। একটু ভালো, মানে ঘুমাচ্ছে, প্রচুর ঘুমালে না শরীর অটোমেটিক ফ্রেশ হয়ে যায়। ও হ্যাঁ, বকের সাথে শুয়ে দাও, ইয়ের সাথে শুয়ে দাও, শুধু ওর সাথে শুয়ে দাও, শুধু একে ওর সাথে শুয়ে দাও, ওকে তার সাথে শুয়ে দাও। সব দোষ আমার। আর উনি কি সুন্দর ভদ্র সেজে, ভালো সেজে লাইভ করে একদম। আহারে নিরীহ টেপিটার প্রাণটা যদি কিছু হয় তার দায় কে নেবে? তুমি নেবে। তুমি তো সবাইকে দিয়ে বলা করিয়েছ। হঠাৎ এমন সাধু হয়ে যাও না। আচ্ছা, সাধু থেকে মনে পড়লো, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ এটা, যে সীমা জানতই না যে ঝিউ নামক কোনো প্রাণী ইউটিউবে পদার্পণ করছে। কারণ আমার তো পেট পাতলা, আমি এদিক ওদিক বলে ফেলবো। সন্দীপের সাথে সীমার লড়াই। আমি যদি সীমাকে বলে দিতাম যে সীমা, এটা আমাদের প্ল্যানিং প্লটিং চলছে, সীমা অনেক আগে পেট খুলে কথাটা বলে দিত। নিজের মুখে স্বীকার করলো, কিন্তু প্ল্যানিং প্লটিংটা ওরা করেছে, যেখানটায় আমি কোনোভাবে ইনভলভ ছিলাম না। দেখো, সত্যের ঢাক পিটিয়েই যায়, সত্য কথা মুখ থেকে বেরিয়েই যায়। আমি বলি না, সত্যি একবার বলবে, আর মিথ্যে এত 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 বলতে হয়। আর সত্যি বললে না, তুমি একটা কথা একবার না, তুমি 100 বার জিজ্ঞেস করলে তুমি একই উত্তর দেবে, একই কথা বলবে, বারবার বলবে, একবার নয়। তোমাকে যতবার গীতায় হাত রেখে কথা বলতে বলবে তুমি ততবারই। আর সত্যি তো তোমার ব্রেনের মধ্যে সেট আছে, কিন্তু মিথ্যে তোমাকে বারবার সাজাতে হবে, বারবার পাল্টাতে হবে, বারবার গোড়াতে হবে। এইখানটায় সন্দীপের সাথে আমার লড়াই কী নিয়ে? উড়োছাইকে নিয়ে হয়ে গেল। কেন উড়োছাইকে নিয়ে লড়াই? ওকে কোনো কাজে এখানে আনা হচ্ছে,
সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি কিন্তু কেঁদে কেটে মানে এতক্ষণে ভিউয়ার্স কাছে কেঁদে কেটে মানে তোমাদেরকে আমি সমস্তটা বলে দিতাম। তার মানে কিন্তু কোথাও না কোথাও আমি তোমাদের প্রতি অনেস্ট আছি, এটা কিন্তু উনি বলল, নিজের মুখে বলল যে আমি কিন্তু তোমাদের ঠকাই না। ভিউয়ার্স, এই যে তোমরা আমার ভিউয়ার্স, তোমাদেরকে আমি কিন্তু কোনো মতে ঠকাই না। যেটা রিয়েল ঘটনা, যেটা আমি শুনবো সেই বিষয়ে সেই বার্তাটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব। এটা উনি নিজের মুখে স্বীকার করলো, নিজের মুখে বলল যে আমি এই ব্যাপারটা জানি না, এই ব্যাপারে আমি নেই, এই ব্যাপারটা কোনো দিন আমার সামনে প্রকাশই করা হয়নি। তাহলে এই মাতাল, কিরে মাতাল, পাতাখোর, বেওরি, মাতাল, সীমা জানে, সীমা জানে, কিমা জানে, কিমা জানে, কিমা সব জানতো, কিমা সব জানতো, তাহলে তখন কেন বারণ করেনি, তাহলে তখন কেন ঠেকায়নি, কেন তখন এই বিষয়টা কেন আটকায়নি? ও ভিডিও করতো না? ও কন্টিনিউ আমাকে ব্লেম করে এই ভিডিওগুলো করে গেছে কিনা বলো? কেন সীমা আটকায়নি, কেন সীমা বলেনি? এই মাতাল পাতাখোর কন্টিনিউ চিৎকার করে গেছে সীমা সব জানতো, কিন্তু সীমা ওকে আগুনে ঠেলে দিয়ে নিজেকে সামলে কেটে উঠেছে। বারবার বলেছে আমি যে কোনো জিনিসকে যদি দেখি ও আগুনে হাত দিচ্ছে, ওর হাতটা পুড়বে, ও আগুনে হাত দিচ্ছে, ওর হাতটা পুড়বে, তাহলে আমি তো ওকে বারণ করবো যে তুমি আগুনে হাতটা দিও না, তোমার হাতটা পুড়বে। আর আমি জানতাম এই উড়োছাই নামক এ যদি কোনো দিন সন্দীপের সাথে নাম জোড়ে, সন্দীপ সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটা কিন্তু আমি সন্দীপদের বাড়িতে বসে ওর মা বাবা আর ওকে সুন্দরভাবে বুঝিয়ে বলে এসেছি যে যদি তোমাদের কোনো পার্সোনাল সম্পর্ক থাকেও সেটা আলাদা রাখো, ওটা প্রফেশনালি বা লোকের সামনে কখনোই আনবে না। ফ্রেন্ড হিসেবে তুমি তোমার কারোর সাথে বন্ধুত্ব থাকতেই পারে, আবারও বলছি ফ্রেন্ড হিসেবে অনেকের সাথে তোমার বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু তুমি কখনোই এই মুহূর্তে তার সাথে ক্লোজ কোনো সম্পর্কে জড়াতে পারবে না, যেহেতু ডিভোর্স হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে এইরকম, আর যদিও তুমি কারোর সাথে যদি সম্পর্ক জড়াও অন্তপক্ষে তার ভালো কিছু বাছাই করে নিয়ে, কারণ তোমাকে ওয়াইটিতে তোমাকে মানুষ এমনভাবেই ভালোবাসে আর তুমি নিজেকে এমনভাবেই প্রেজেন্ট করেছো, কারণ টেপি যা করেছে সেম ভুল তুমি যদি করো তাহলে টেপির আর তোমার মধ্যে তো কোনোই পার্থক্য নেই। তাহলে কেন টেপিকে ছেড়ে তোমার হয়ে মানুষ লড়বে, কেন টেপিকে ছেড়ে তোমার কাছে মানুষ থাকবে? তুমি টেপি তার বাচ্চাকে ফেলে প্রেমিককে বেঁচেছে, তুমি তোমার বাচ্চাকে ফেলছো না, তুমি তোমার পরিবারকে ফেলছো না, তুমি তোমার ফ্যামিলির জন্য প্রেমিক প্রেমিকা যে জীবনে আসবে তাকে ফেলে দেবে। এটাই তো হবে তোমার ডিগনিটি, এটাই তো হবে তোমার লড়াই, এটাই তো হবে তুমি সকলের সামনে হিরো। এটা আমি বুঝিয়ে এসেছিলাম। তাহলে আজকের দিনে পরিষ্কার সুন্দরভাবে যে আমি জানতাম না যে এরকম কোনো মানুষকে আনা হচ্ছে যেটার লড়াই অন্য কারোর জন্যে, বা যে এই যে আসছে তাকে কে কে চেনে আর কে কে জানে, বা এই বিষয়টা আসলে কি ঘোটালা চলছে, কি জল্পনা কল্পনা হচ্ছে, এর ভেতরে কি আসল রাজ, এটা আমি জানতাম না। এটা তোমরা সুন্দরভাবে নিজের কানে শুনে নিয়েছো, নিজের কানে শুনে নিয়েছো, এবং এইটার রেকর্ড আমার কাছে করা আছে, এটা রেকর্ডই চলছে, রেখে দিয়েছি। তার মানে কোনো না কোনো দিন যখন এটা কাজে লাগবে লোকের সামনে তুলে ধরা যাবে যে উনি এই কথাটা অন লাইভে বলেছে। উনি আমাকে বাঁচানোর জন্য বলছে না, তার কারণ ওনার কাছে আমি হচ্ছি আসামি, দাগিয়া আসামি। তাহলে উনি আমার বাঁচাবার জন্যে বা আমাকে সেফ সাইডে রাখার জন্য এরকম কিছু বলছে না। ওনার চোখে তো আমি দাগিয়ে আসামি, কারণ আমি দেশদ্রোহী, আমি বাইরে মানে আমি এবার পাকিস্তানিও হয়ে গেছি। মানে এতদিন বাংলাদেশিদের সাথে কথা বলা থেকে থেকে আবার পাকিস্তানিদের সাথে নাকি কথা বলা, মানে আমি জানি না, আমি নিজে জানি না আমি কতগুলো দেশের সাথে মানে শত্রুপক্ষ দেশের সাথে কথা বলে আমি জানি না, কিন্তু ম্যাডাম জানে আমি এত বড় দেশদ্রোহী, তো ওনার কাছে সমস্ত লিঙ্ক আর খবরাখবর পৌঁছে যায়। যে বাহিনী তৈরি করেছো, ছি ছি ছি। ও এটা কী যেন আমি একটা বলতে সরে গেছি না, যে সুতোপার ভাবা উচিত ছিল যে এই নোংরাকে যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যে সুতোপার স্বামীর সাথে কি করছে না করছে সেই টাইমের ফোন কল অবধি বাইরে বের করে দিয়েছে, সেই জায়গায় ওকে দ্বিতীয়বার ভরসা একদম করাটা সুতোপার উচিত হয়নি। দ্বিতীয়ত এই মর্কট আবার এই যে এই
নতুন বাহিনীতে ঢুকছে, এই বাহিনী যে কত বড় বড় বাঁশ খাবে সেই দিন আমরা হাততালি দেবো। এই বাহিনীর পুরো ধরাশয়ী করে, আর প্রত্যেকের কল রেকর্ড, প্রত্যেকের চ্যাট, প্রত্যেক জিনিস কিভাবে আউট করবে, সবুর করো, আমরা সব দেখতে পাবো। এখন 63 এদের নিজেদের মধ্যে এরা একটাও ভদ্র না। এরা একজনকে একটুখানি আমি ছাড় দিচ্ছি, কারণ ও আমার বহিন, মানে ধরিত্রীকে একটুখানি আমি সাইডে রাখছি। প্লিজ তোমরা ধরিত্রীর নামে কিচ্ছু লিখবে না আমার কমেন্ট বক্সে, আমি রিকোয়েস্ট করছি। ধরিত্রীর নামে বা কারোর নাম নিয়ে কিচ্ছু লিখবে না আমার কমেন্ট বক্সে। তোমাদের যেটা মনের কথা, মনের বলা, মনের সব লেখো, কিন্তু কারোর নাম তো লিখবেই না। আর ধরিত্রীকে এইসব খাতার মধ্যে এখনও ফেলো না। ও তো এখনও ওকে নিয়ে কোনো বাজে ভিডিও নামায়নি বা করেনি, তাই ওকে প্লিজ, এটা আমার নিজের কথা। তো সেই জায়গায় এই বাহিনীতে ঢুকেছে, মানে কীভাবে করবে। এই বাহিনীতে যখন ঢুকেছে, আর সীমার পাশে যেহেতু রিম্পা, ওইদিকে রুনা, এদিকে দীপ্তি, ওইদিকে কী নাম যেন, তনুশ্রী, আরও অনেকে আছে যারা ভিডিও নামাচ্ছে, তারা তো এখন সবথেকে মোস্ট ওয়ান্টেড দেশদ্রোহী খাতাতে নাম লেখাবে। আর ও কত বড় দেশপ্রেমী, ওর কমেন্ট বক্সে কিন্তু কুত্তার মতো ঝুলে থাকে কতগুলো লাতখোর ঝুলে থাকে, কিন্তু তাতে দেশদ্রোহী না। না 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 আমার কাছে যদি কোনো বাংলাদেশি এসে কমেন্ট করেছে, তাহলে আমি দেশদ্রোহী। কমেন্ট ওরা করবে, ও বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ান ক্রিয়েটার হিসেবে আমাকে তারা ভালোবাসে, কিন্তু দেশদ্রোহী আমি, সবথেকে বড় মাপের দেশদ্রোহী আমি। তো এখন আমাকে আমার লড়াইয়ের জন্য আমাকে নামতে হচ্ছে। আমি অবশ্যই একদম মাজায় কোমরে কাপড় এঁটে সেটে বেঁধে ফেলেছি। আমি এই লড়াইটার নামবই, লড়বই। আমি জানবই যে সিন্ডিকেটের টাকা কত আমার কাছে এসেছে, এটা আমার নিজেরও জানার ইচ্ছা। এটা আমি উকিল মারফত অবশ্যই আমি আমার ব্যাংক ডিটেলস সমস্ত উকিলের হাতে তুলে দিয়ে আমি আমার সমস্ত খাতাপত্র খতিয়ে দেখতে বলবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা সিন্ডিকেট হয়েছে, সেটা আপনারা বের করে দেন। আর দেশদ্রোহী, আমি যদি কোনো বাংলাদেশি ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, বা তারা যদি কোনো মতে আমাকে ভালোবাসা দেয়, মানে এই লাভ রিয়াক্ট দেয় বা লাভ আমাকে ছড়ায়, তাহলে কি আমি দেশদ্রোহী হতে পারি? বা সেই বাংলাদেশি ক্রিয়েটার বলো বা জনসাধারণ বলো, তাদের কমেন্টের যদি আমি অ্যান্সার দিই, তাহলে কি আমি দেশদ্রোহীর খাতায় নাম লিখাতে পারি? আমি সবটাই জানতে চাই। আমি এর জন্যে যদি নিউজ চ্যানেল, আমার ভিডিও নিউজ চ্যানেলের কাছে দেয়, তাহলে আমি সেই নিউজ চ্যানেলের রিপোর্টারদের কাছে জানতে চাই। যদি আমি একজন সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তা আমার কন্টেন্ট দেখে যদি বাংলাদেশি মানুষদের আমার কন্টেন্ট পছন্দ হয়, তারা যদি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, তাহলে কি আমরা দেশদ্রোহী? আর কোনো বাংলাদেশের কোনো ভিডিও দেখে আমাদের যদি সেই ভিডিও পছন্দ হয়, সেখানে যদি কোনো ইন্ডিয়ান লোকেরা গিয়ে কমেন্ট করে, কি তাহলে কি তারা দেশদ্রোহী? যদি তারা এই জাস্ট এই সোশ্যাল প্ল্যাটফর্মের দ্বারা যদি তাদের সাথে কোনো পরিচয় হয়, সেই ফেসবুক থ্রুতে বা ইনস্টাগ্রাম থ্রুতে, তাদের সঙ্গে যদি কোনো সূত্রে কেউ যোগাযোগ করে, কথোপকথন বলে, মানে কোনো, আমি বলে না, কোনো ভিউয়ার্স একটা অন্য ক্রিয়েটার্সের সাথে কথা বলে, বা কোনো সাধারণ মানুষ কোনো বাংলাদেশি ক্রিয়েটারের সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে, কমেন্ট বক্সের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে কথা বলে, তাহলে কি তারা দেশদ্রোহীর খাতায় নাম লেখাতে পারে? এগুলো আমার জানার ইচ্ছা। এগুলো আমি সত্যি বলছি, যদি এগুলো সত্যিকারেরই দেশদ্রোহীর মতন কাজ হয়, তাহলে তার যথাযথ শাস্তি পাওয়ার জন্য আমরা রেডি আছি। আর এগুলো তো মানুষকে জানানোর দরকার যে দেখো, দেশ যখন ভাগ হয়ে যাচ্ছে, দেশের বর্ডার যখন সিল হয়ে যাচ্ছে, 1 মাসের মধ্যে সমস্ত বাংলাদেশিদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তাহলে সেই মতো অবস্থায় তোমরা এই রুলসগুলো মানবে। কোনো মতে কোনো বাংলাদেশির সাথে কমেন্ট বক্সে কথা বলবে না, কোনো মতে কোনো বাংলাদেশির ভিডিও দেখবে না, বা কোনো বাংলাদেশের কাছে কোনো বাংলাদেশি ইন্ডিয়ান লোকের ভিডিও দেখবে না। এই রুলসগুলো অবশ্যই আমাদের সরকারের জারি করে দেওয়া উচিত, যে এই ভারত আর বাংলাদেশের মধ্যে শুধু বর্ডারের লড়াই নয়,
এখানটায় কিন্তু কমেন্ট বক্সেও লড়াই আছে, তাই তোমরা কোনো ভারতীয় বাংলাদেশকে কমেন্ট করবে না, কোনো বাংলাদেশি ভারতীয়কে কমেন্ট করবে না, কোনো ভারতীয় বাংলাদেশের কমেন্ট করবে না, কোনো বাংলাদেশি ভারতীয়র কমেন্ট করবে না। এগুলো ডিক্লেয়ার করা উচিত, এগুলো জারি করে দেওয়া উচিত, তবেই গিয়ে আমি মানব। যদিও মর্কটের লাইভ আমি কিন্তু দেখিনি, মর্কটের আমি কিছুই দেখি না। ও হচ্ছে একটা পাক্কা শুয়োর, মানে সারমেয়। ও অ্যাকচুয়ালি সারমেয়। ওর আর আমার মাতালখোর পাতাখোর, সরি মাতাল পাতাখোর, ওর দুজনার বাপ এক। তা আমি আর কি বলবো, ওই দুজন একই ধাঁচের, একই ছাঁচে, একই রকম গড়া, দুই ভাই বোন তো। এই দুটোই গাটার ছাপ, দুটোই গাটারে পড়েছিল, একদম গাটার ছাপ। গাটার ছাপ তুই তোর লিডারকে জিজ্ঞেস করবি। তুই লিডারকে আমি বলিনি যে তোকে ভিডিও বন্ধ করতে, তোর লিডার আমাকে ভিডিও করা বন্ধ করতে বলেছিল। শোন গাটার ছাপ কোথাকার। ওই জন্য তো তুই তো বাচ্চা বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে তোর যে কী হাল, তোর যে কোথায় মান সম্মান গুজে রেখেছিস। নির্লজ্জ বেহায়া মাতাল পাতা শুকনো পাতাখোর। শোন আমাকে বারবার ফোন করে রিকোয়েস্ট করা হতো যে তুমি চুপ করো সীমা, তুমি ওদের সাথে যাও না। মানে উনি লেভেল ঠিক করে দিত যে তোদের থেকে আমি হাই লেভেলের, কারণ আমার সাবস্ক্রাইবার বেশি, তোরা যে আমার নিচু স্তরের লোক উনি ঠিক করে দিত, আমি নই। তোরা গাটার ছাপ উনি ঠিক করতো, বলতে ওদের বাদ দাও, ওদের কন্টেন্ট নেই, ওদের কেউ দেখে না, ওদেরকে মানুষ সেভাবে ভালোবাসে না। দেখ উনি এখন ফাপড়ে পড়ে গেছে, কিচ্ছু করার নেই, বলে না দেখবি লোভে পড়ে না যে ইঁদুর কলে ধরা পড়ে যায়, তাই উনি এখন কলে ধরা পড়ে গেছে, কিচ্ছু করার নেই। তো সেরকমই উনি আমাকে ফোন করে বলতো, এই মাতাল পাতাখোর শোন, আমি যা বলি সত্যি বলি। কেন সত্যি বলি, এর ভেতরে মিডিলে আরও একটা মানুষ ছিল যে এই কথাগুলো শুনতো, দীপ্তি। হ্যাঁ দীপ্তি, ওই বলে না দীপ্তি 63 বুড়ি, না 63 বুড়িকে উনি সারাক্ষণ যোগাযোগ করতো। অয়েলিং 63 বুড়িকে সবসময় উনি মারতেন। উনি সব মানুষকে অয়েলিং করতে ভালোবাসেন। তো 63কে ফোন করে, মানে দীপ্তিকে ফোন করে বলতো আমাকে লাইনে নিতে। ওরা আমাকে লাইনে নিয়ে আমাকে রিকোয়েস্ট করতো, আমার মাথায় হাত বুলাতো আর বারবার বলতো আমার লেভেলের কাছে তোরা নিচু, তাই তোদেরকে যেন আমি ছেড়ে দিই। তা আমি বলতাম আমি ওদেরকে ছাড়বো কি, তুমি আগে ওদের মুখ বন্ধ করাও, তারপর আমি আমার মুখ বন্ধ করব। ও যদি মুখ না বন্ধ করে, ওর সব জায়গা সব কটা ছেঁড়া, মানে মুখের ফুটো আমি একবারে গুজে, মানে ওই যে ষাঁড়মিও বলে না, ষাঁড়মিয়ের পিস টুকরো করে ফ্রাই করে গুজে দেবো, মানে খাইয়ে দেবো। চলো তোমাদেরকে এইটুকুই রাখলাম আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি জানি না, যদি সম্ভব হয় রাতে আমি লাইভে আসবো, যদি সম্ভব হয়, আর না হলে হয়তো আসবো না। শুভদা যদি এরকম মানে ঘুমাচ্ছে, শুভদা প্রচুর ঘুমাচ্ছে। দেখ তোমাদের সামনে এই ফোনটা মাম্পির এলো এবং আমি ধরলাম, তোমাদেরকে বললাম। শোনো, নালিকা কিরাদের নিয়ে তুমি বেশি দূর যেতে পারবে না। তারপরে এত মিথ্যে। এই তোমাদের যে বাহিনীটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাহিনীর নামকরণটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। কিন্তু এই বাহিনীর নামকরণটা কি আছে, আসবটি আছে কিন্তু আমার কাছে, আসবটি আমার বরকে স্টক করা। ওই আসবটি আবার বলছে এই একে কারোর কাছে নিয়ে, কারোর বাড়িতে নিয়ে যাবে না, তাদের পরের দিকে তাকাবে। দেখ আসবটি তোকে বলছি, তুই মানে সবার বরের দিকে তাকিয়ে বেড়াস। বর সামলানোর ব্যাপার কি, তোর বর যদি তোকে ভালোবাসে তাহলে অন্য কারোর দিকে তাকাবেই না, আর তোর বর যদি তোকে না ভালোবাসে তাহলে যাকে দেখবে তার দিকেই তাকাবে। বর সামলাচ্ছে গাদি কোথাকার। বর সামলাতে হয় না, বরের প্রতি বিশ্বাস রাখতে হয়, ভালোবাসা রাখতে হয়, বরকে এমন করে কবজা করে রাখতে হয় বর তোকে ছাড়া অন্য কারোর দিকে তাকাবেই না। এই বর সামনে তো এই আমার বরের ফেসবুক স্টক করা,
আমার ঘরে আঁশবটি আছে, তাই সে আঁশবটি হচ্ছে এখন গুন্ডা বাহিনীর মানে সরি অসুর বাহিনীর লিড মানে 1 নম্বরে আছে। আর অসুরের কাজটা আমাদের এই শারমিয় ইয়ে করছে, সরি শারমিয় সরি 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 অসুরের কাজটা এখন করছে মার খা জুতোখোর, একটা করছে জুতোখোর, একটা করছে আঁশবটি। স্যার লিডারগুলো ভালো আছে। আর ঝিঙ্কু হচ্ছে সারা রাত জেগে থেকে সবার কমেন্ট বক্স সবার লাইভ সবার ভিডিও সব দেখে ওগুলো স্টোর করে ল্যাপটপ বা মোবাইলগুলো আছে না নতুন করে কিনতে হয়েছে, নতুন ডিভাইস যে কিনতে হয়েছে, সবার স্ক্রিনশট, সবার ভিডিও, সবার লাইভ, কোথায় কে লাভ রিয়াক্ট দিল আর কোথায় কে লাভ রিয়াক্ট দিল না, এমন কোনো ইঞ্চি নেই, এমন কোনো জায়গা নেই যেখানটায় খুঁজে পাবো না। ও আমি দেখো ভিডিও শেষ করে দিচ্ছিলাম, আমি পাতাখর তুই রিম্পার কমেন্ট বক্সে কী করছিলি? ছি কীভাবে জুতো মারছে গো কে ভিউয়ার্সটা, এই পাতাখোর পাতা খেয়ে পুরো উন্মাদ, সব ছেড়ে রিম্পার কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ছে। কারণ দীপ্তি কেন রিম্পার এত বড় কল রেকর্ড ফাঁস হওয়ার পরেও চুলোচুলি করেনি, মানে কেন দীপ্তি ওকে বলেছে ও ছেলে মানুষ যা হয়েছে, মানে দীপ্তি ওকে কচি তালশ্বাস বানিয়ে দিয়েছে। আর এটাই কী রাগ, পাতাখোরের কী রাগ, বলছে এত বড় প্ল্যানিং করলাম, এত বড় গর্ত খুললাম, এত বড় আমি এত সাজিশ করলাম, তারপরেও গিয়েও এদের ঝগড়া বাঁধলো না। কী রাগ জানো, বিভৎস রাগে ফেটে পড়ছে ওর কমেন্ট বক্সে, নিজে গাল বাড়িয়ে নিজে উপযাচক হয়ে জুতোর বাড়ি খাওয়ার জন্যে রিম্পার কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ছে, আবার নির্লজ্জ কমিউনিটি পোস্ট দেয়। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, টাটা।